আমরা পড়াবো বায়োমেট্রিক্স, সংখ্যাতত্ত্বীয় বিন্যাসবিধি ও ক্লাডিস্টিক্স, ইউনিট 12। লাস্ট যে চ্যাপ্টারটা পড়েছিল ওই লাস্ট চ্যাপ্টারটা আমরা পড়াবো। আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিবিসিএস ইউজি স্যার সেমিস্টার 2 সিলেবাসে ইউনিট স্যার 12 স্যার আছে। ইউনিট 12তে বায়োমেট্রিক্স, নিউমেরিক্যাল স্যার ট্যাক্সোনমি এবং ক্লাডিস্টিক্স আছে। বল। স্যার বলছিলাম, আপনি আপনি বলছিলেন যে আগে কি প্র্যাকটিক্যাল গুলো করিয়ে দিবেন, তারপরে না না, মানে এটা বারো। পড়া, এটা শেষ করি তারপর হবে। আচ্ছা স্যার। তো এখন আমরা এইটা পড়াতে গিয়ে যেটা আছে সেক্ষেত্রে বলছি যে ক্যারেক্টার, ভেরিয়েশান, অপারেশনাল অ্যান্ড ট্যাক্সোনমিক ইউনিটস, OTUS, এটা শর্ট শর্ট ফর্ম পড়ে। ক্যারেক্টার, ওয়েটিং অ্যান্ড কোডিং, ক্লাস্টার অ্যানালাইসিস, ফেনোগ্রাম, ক্লাডোগ্রাম, ডেফিনেশান এবং ডিফারেন্সেস, শর্ট ফর্মে আছে। যাই হোক না কেন, আমরা বলছি যে আমরা যখন শ্রেণীবিন্যাস পড়েছিলাম এর আগের ইউনিটগুলো মানে 8 থেকে শুরু হয়েছিল, 8, 9, 10। এই 7এও একটু ট্যাক্সোনমি ছিল এবং 6-এ ছিল, যার যেন 8, 9, 10 এবং 11 নম্বর এসে যখন দেখলাম যে এখানে একটু ক্লাডিস্টিক্স এবং বায়োমেট্রিক্স আছে এবং তার সাথে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি আছে। তো বলেছিলাম যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান শুরু হয়েছিল ডারউইনের এই আবিষ্কারের পর। ডারউইন যখন বিভিন্ন গ্যালাপাগোস আইল্যান্ডে ফিঞ্চ যখন স্টাডি করলেন তখন দেখলেন যে ভেরিয়েশান ধীরে ধীরে হচ্ছে এবং ফাইলোজেনেটিক সিস্টেমে তার কিন্তু একটা বিবর্তনের ধারা দেখা যাচ্ছে। তখন বিজ্ঞানীরা কিন্তু শুরু করলেন এই বিবর্তনের ধারার ইতিহাস স্টাডি করতে, এবং সেটা করতে গিয়ে তারা মরফোলজি, সাইটোলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার ট্যাক্সোনমির কথা বললেন এবং কোডিং ডিকোডিং করে করে তারা দেখলেন যে কোন কোন গোত্রগুলো, কোন কোন গ্রুপগুলো একই ধরনের। এখন আমরা করোনা ভাইরাসের সময় এসে দেখছি যে বিজ্ঞানীরা দেখছে যে কোন কোন করোনা ভাইরাসের স্ট্রেন একই রকম, কোনটা কোন দেশ থেকে অরিজিন করেছে, তার আরও কোনো ফাইলোজেনেটিক হচ্ছে কিনা, মানে মডিফিকেশান হয়ে হয়ে আরও অন্য নতুন কোনো স্ট্রেন হচ্ছে কিনা। তো এগুলো সবই কিন্তু ওই কী বলবো, জিনের সিকোয়েন্স অ্যানালাইসিস করে এবং তার একটা গ্রুপিং করে করে কিন্তু তৈরি করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা বিরাট ভূমিকা আছে এবং ইদানিংকালে কম্পিউটার তো তাকে হেল্প করেছি, সফটওয়্যারগুলো। দেখি আমরা সহজ করে খুব কম সময়ের মধ্যে এটা কীভাবে আলোচনা করতে পারি। আমরা জানি যে মাইকেল অ্যাডামসন ইংল্যান্ড প্রথম বিজ্ঞানী, যিনি সমস্ত কৃত্রিম প্রণালীগুলি বাতিল করেন এবং প্রাকৃতিক সঙ্গে বিন্যাসের পক্ষে রায় দেন, তাই না? তো তাহলে কী হলো না, মাইকেল অ্যাডামসন 1727 থেকে 1806 এই সময়ের মধ্যে ওনার জন্ম এবং মৃত্যু। মাইকেল অ্যাডামসন বিখ্যাত বিজ্ঞানী, যিনি কিন্তু বায়োমেট্রিক্স, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি এবং ক্লাডিস্টিক্সের জনক। তো পরীক্ষা পড়ে যে বায়োমেট্রিক্স, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি এবং ক্লাডিস্টিক্সের জনকের নাম কী, তখন তোরা লিখবি মাইকেল অ্যাডামসন। তো তার মতে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কি কি কোন কোন চরিত্রগুলো গুরুত্বপূর্ণ? যেগুলো দেখা যায়, তাই না, প্রকৃতিতে যেগুলো সহজে দেখা যায়, তাই না, তৎকালীন সময়ে প্রাপ্ত সমস্ত বৈশিষ্ট্যগুলিকে সমান গুরুত্ব দিয়ে শ্রেণীবিন্যাস করেছিলেন, তাই না, যেটিকে অ্যাডামসনিয়ান শ্রেণীবিন্যাস নামে বলা হয়, তাই না? আধুনিক বিজ্ঞানীদের কাছে এটা কিন্তু খুবই সমাদৃত এবং বলা যেতে পারে ট্যাক্সোনমির যে নতুন শাখা, অর্থাৎ সংখ্যাতত্ত্বীয় বিন্যাসবিধি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। এখন সেই নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে এটা চলে এসছে। তো আমাদের দেখতে হবে যে কীরকম ধরনের এই নিউমেরিক্যাল ট্যাক্সোনমি এবং সেখানে কী কী ব্যাপারগুলো আছে। তো তার বলছি যে ক্যারেক্টার বা চরিত্রের ধরন কীরকম হবে, প্রকৃতি কীরকম হবে, তার পরিবর্তনশীলতা বা ভেরিয়েশন কেমন হবে, এইগুলো নিয়ে কিন্তু আমাকে আসতে হবে। তারপর আমরা আসবো কিন্তু অপারেশনাল এবং ট্যাক্সোনমিক ইউনিটে। তো আমরা জানি যে যে ক্যারেক্টার, তাকে আমরা সাধারণত ধরন এবং তার গঠনের উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে যে চরিত্র নির্বাচন করা যখন হবে তখন প্রথমে শনাক্তকরণ, চরিত্রের বর্ণনা এবং তার যে নির্দেশকরণ সেগুলোকে মানতে হবে। আর তারপর প্রজাতিকে যখন উচ্চতম শাখায় যখন নিয়ে আসা হবে, অর্থাৎ তার যখন ট্যাক্সাগুলো যখন তৈরি করা হবে, অর্থাৎ সেই স্পিসিস থেকে শুরু করে জেনাস, ফ্যামিলির উপরে আছে বলেছিলাম অর্ডার, তারপর হচ্ছে অর্ডারের পর হচ্ছে ক্লাস, ক্লাসের হচ্ছে
ডিভিশন, তারপর কিংডম। তো সেই উচ্চতর শাখায় যে ট্যাক্সাগুলোকে অন্তর্ভুক্তিকরণ করা হবে সেটা কিন্তু অধ্যয়ন করতে হবে, অর্থাৎ ক্যাটেগরিজাইজেশন অফ স্পিসিস ইন্টু হায়ার ট্যাক্সা, আপ টু হায়ার লেভেল অফ ট্যাক্সা। আর তার আগে থেকে না নির্দেশকরণ, তাই না, ডেলিমিটেশন বলে বলা হচ্ছে। তাহলে এই দুটো ধারা, একটা হচ্ছে শনাক্তকরণ, চরিত্রের বর্ণনা ও নির্দেশকরণ প্রথমটা। দ্বিতীয়টা কি না প্রজাতিগুলিকে উচ্চতর শাখায় অন্তর্ভুক্তিকরণ। এই দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে প্রথম যে ব্যাপারটা, সেই প্রথম যে ব্যাপারটা সেটাতে কি হবে না, সেটা করার সময় আমাকে একটা অ্যানালাইটিক্যাল ক্যারেক্টারের কথা ভাবতে হবে, বিশ্লেষিক চরিত্র। তাহলে কী কী হবে না শনাক্তকরণকারী বৈশিষ্ট্যগুলো যেগুলো পার্মানেন্ট এবং যেগুলো নেচারে দেখা যায় সেগুলোই ভাবতে হবে। সেই চরিত্রগুলোকে কী করতে হবে না সেই চরিত্রগুলোকে শনাক্তকরণ করে তাকে ট্যাক্সার লেভেলে আনতে হবে, তাই না। আর সংশ্লেষিক যে চরিত্রগুলো বা সিনথেটিক যে ক্যারেক্টারগুলো, এই চরিত্রগুলো কী হবে না ট্যাক্সনকে তার অন্যতম পর্যায়ে আনতে সাহায্য করবে। হায়ারার্কি আমরা বলেছি যে গ্যামোপেটালাস, পলিপেটালাস, জলমণ্ডল, অধিগর্ভ, অধগর্ভ, গর্ভাশয়, যেগুলি সাধারণভাবে নির্দিষ্ট থাকে। এগুলো কিন্তু ফুলের মধ্যে থাকে, এগুলো কিন্তু বাহ্যিক দিক থেকে দেখা যাবে, কিন্তু এই চরিত্রগুলো কিন্তু ফুলটা না খুললে তুমি পাবে না। ছোট গোষ্ঠী বা একই প্রজাতির গোষ্ঠীসমূহের মধ্যে একটি পরিবর্তনশীল এমন চরিত্রগুলোকে কিন্তু দেখতে হবে, তাহলে দুটোর মধ্যে কিন্তু ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে সমরূপ চরিত্র এবং বিষমরূপ চরিত্রের এই সাংগঠনিক যে দিকগুলো সেগুলো কিন্তু সূক্ষ্মভাবে তুলতে বা বিশ্লেষণ করতে হবে, যেগুলি সাধারণভাবে নির্দিষ্ট থাকে। ছোট গোষ্ঠী বা একই প্রজাতির গোষ্ঠীসমূহের মধ্যে এটি পরিবর্তনশীল নয়। কোনটি না যেগুলো হচ্ছে একই ধরনের, এই চরিত্রগুলোকে গঠনকারী বা কনস্ট্রাকটিভ বা সংগঠনকারী বা অর্গানাইজেশনের ক্যারেক্টার বলে। তাহলে মনে রাখতে হবে দু ধরনের চরিত্র আছে, একটা হচ্ছে গঠনকারী বা কনস্ট্রাকটিভ, অন্যটা সংগঠনকারী বা অর্গানাইজেশনাল, মানে সেগুলো মিলিয়ে একটা মূল কাঠামো তৈরি করবে। শনাক্তকারী, দ্যাট ইজ কি ডিস্টিংগুইশিং ক্যারেক্টার্স বা কি ক্যারেক্টার্স, এই চরিত্রগুলোকে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হবে, যাদের সেই যে চরিত্রগুলো তাদের কি প্রাপ্তিস্থান কিন্তু সীমিত থাকবে। কোন জায়গায়, সেটা পুংকেশরের উপরে না গর্ভকেশরের কাছে না বৃতি দলমণ্ডলের কাছে, কোথায় আছে সেইটা কিন্তু আমাকে একটা ফিক্সড ধরে রাখতে হবে। এবং এই চরিত্রগুলোকে অন্তর্ভুক্তি করার পর আমাদের কিন্তু চরিত্রগুলো যে মূল ভাব সেগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ করতে হবে। আমরা বলতে পারি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে যে চরিত্রগুলো থাকে, গণনা ও উদ্ভিদ অঙ্গ পরিমাপের সময় দেখা যায় এগুলির কি বিস্তারের মধ্যে একরূপকত্ব বা ইউনিফর্মিটি দেখা যায়, তাই না। বীজের রং, গ্রথন বা টেক্সচার, ভাস্কর্য বা স্কাল্পচার প্রভৃতি প্রভৃতি, এগুলো একই বীজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন মটরের ক্ষেত্রে তুই জানিস যে বীজের রং হলুদ হতে পারে, হালকা সবুজ হতে পারে, হালকা মেটে কালার হতে পারে। টেক্সচার, টেক্সচার মানে কি, ওটা কি একটু একটু হালকা না একটু একটু ভারী না একটু একটু কাস্টলি ধরনের। ভাস্কর্য, উপরটা কি চিড় দেখা যাচ্ছে না উপরটা কুচকানো কুচকানো, কুচকানোর আঘাতটা কীরকম, এইগুলো সবই দেখতে হবে। এই পরিবর্তনশীল যে চরিত্রগুলো, এগুলো কিন্তু ভ্যারিয়েবল ক্যারেক্টার, তাই না, বা ভ্যারিয়েশন অফ ক্যারেক্টার, চরিত্রের যে পরিবর্তনশীলতা। এবং এই যে পরিবর্তন হচ্ছে যেহেতু ভেরিয়েশন বলা হচ্ছে। আর যারা ভ্যারিয়েশন করাচ্ছে চরিত্রগুলোকে, সেই চরিত্রগুলোকে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। তো এই যে চরিত্রগুলো তার ধরন এবং তার গঠনের সাথে সম্পর্ক, অথবা সংখ্যাগত চরিত্র যেগুলো আয়তন এবং সাইজ, তার শেপ, তার যে স্পেস, ভলিউম, দৈর্ঘ্য, প্রস্থ প্রভৃতিকে মাপতে হবে, তাই না। গুণগত চরিত্রের দলমণ্ডলের আমি বলেছি আগে উপস্থিতি বা অনুপস্থিতি, গর্ভাশয়ের অবস্থান, পুংকেশরের সংযোগ প্রভৃতি পর্যবেক্ষণ করা যেতে পারে। অন্যদিকে সংখ্যাগত চরিত্রের অঙ্গের সংখ্যা এবং সেগুলির ক্রমবিন্যাস, রেঞ্জ, যথা বীজগুলি কটা আছে, সংখ্যা 8টা না 10টা, 10টা না 12টা, 12টা না 14টা, তাহলে বিভিন্ন গ্রুপে ভাগ করা যেতে পারে। পুংকেশরগুলির সংখ্যা কত, 8 থেকে 10টা না 10 থেকে 12টা। আয়তনের আয়তনের মানে আয়তন মানে কি বলবো, তা এর হচ্ছে অ্যাকচুয়ালি পরিধিটা কতটা হবে, দৈর্ঘ্য, প্রস্থ, রেঞ্জ বা ক্রমবিন্যাস, কত থেকে কত অবধি। পাতা 4 থেকে 6 সেন্টিমিটার লম্বা,
চওড়া 2 থেকে 3 সেন্টিমিটার, আকৃতি, রং প্রভৃতি চরিত্রগুলোকে বিচার করতে হবে। এবং এর সাথে সাথে বয়সেরও আমরা কিন্তু একটা ভেরিয়েশন নিতে পারি যে কোন বয়সের ক্ষেত্রে পাতার সাইজ কত, বয়স কত, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। তাহলে এগুলো সাধারণত যেগুলো দ্বিরূপ তার ক্ষেত্রে করা যাবে না, গুল্ম ক্ষেত্রে করা যাবে। দ্বিরূপের ক্ষেত্রে কিন্তু আমাকে বছরের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে তার কীরকম পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে এই চরিত্রগুলোকে নিয়ে কিন্তু কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করতে হবে, তাই না? গুণগত চরিত্রগুলিকে ট্যাক্সোনমি বিন্যাসের ভিত্তিতে নির্দিষ্ট বা উচ্চতার নিরিখে বিচার করতে হবে। এখানে উচ্চতা মানে গাছের উচ্চতা নয়, উচ্চতা মানে কি কতগুলো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো কীরকম আছে তার বেসিসে আমাকে কিন্তু বিচার করতে হবে, তাই না? তত্ত্বগতভাবে সমস্ত চরিত্রগুলি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও কাজে লাগতে পারে, তাই না? তাহলে এই যে ভ্যারিয়েশন হচ্ছে যেগুলো তার ব্যাপার হচ্ছে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল ক্যারেক্টারগুলোকে নিয়ে আমাদের কিন্তু বিচার করতে হবে। ওই জন্য আমি তাকে হচ্ছে ভ্যারিয়েশন। আমাদের হাতের আঙুলগুলোর কি গঠন কিন্তু ভিন্ন রকম, 5টা আঙুল 5 রকম, তাই না? তাহলে একই রকম উদ্ভিদ পপুলেশনের ক্ষেত্রে একই উদ্ভিদ দেখতে একই রকম নাও হতে পারে। ফলস্বরূপ কী হবে, একই উদ্ভিদের বৈশিষ্ট্য অন্য উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে সহজে আলাদা হতে পারে। কিন্তু যখন আমরা অনেক সংখ্যক প্রজাতি নিচ্ছি, অনেক সংখ্যক প্রজাতি মানে ভুল বললাম, অনেক সংখ্যক মানে কী বলবো, অনেক সংখ্যক উদ্ভিদ নিচ্ছি একটি প্রজাতির ক্ষেত্রে, তখন তার মধ্যে কিন্তু চরিত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রে একই ধরনের হবে এবং সেই চরিত্রগুলোকে নিয়ে কিন্তু আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে। নাহলে আমি এমন ধরো গাছ নিলাম, একটা ছোটো একটা বড়ো, একটা ধরো মরে যাচ্ছে, তার পাতার রঙ ধরো হলুদ হয়ে গেছে, একটা পাতার রঙ সবুজ, তাই বললাম হলুদ ক্যারেক্টার আছে সবুজ ক্যারেক্টার আছে, তাহলে এটা ভুল হবে কিন্তু, কারণ ওটা রোগ হয়ে মরে যাচ্ছে। একই রকম পৃথিবীতে অবস্থিত সীমাহীন সংখ্যক উদ্ভিদ ভ্যারাইটিগুলির উপস্থিতিতে সৌন্দর্য, জটিলতা ও বৈচিত্র্য বৃদ্ধির ফলে জীবজগৎ আরও সুন্দর, আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এবং সেই চরিত্রগুলোকে কিন্তু আমাকে বিভিন্ন জায়গা থেকে জিওগ্রাফিক্যাল সিচুয়েশানের বেসিসে পৃথক করতে হবে, তাই না? তাহলে পরিবর্তনশীলতা একটা সার্বজনীন একটা কি চরিত্র এবং অভিব্যক্তি শ্রেণীবিন্যাসের গঠনগত দিক, তাই না? তাহলে পরিবর্তনশীলতা বা ভেরিয়েশন ছাড়া পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ যেগুলি বর্তমান আছে সেগুলি কিন্তু অনেককে দেখা যেত না, কারণ প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন কিন্তু এগুলোর উপর কোনো ক্রিয়া করে না। যদি ক্রিয়া করতো তাহলে তো অটোমেটিক্যালি সেগুলো সব রাজনীতি থাকতো না। পরিবর্তনশীলতার ধরন বিস্তারিত পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য বিবর্তন পদ্ধতিগুলি এবং কিভাবে এটি গোষ্ঠীর উদ্ভব এবং তার ক্রমবিকাশ ঘটিয়েছে তা সহজে অনুমান করা যায়, তাই না? তাহলে ট্যাক্সোনমিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো কি চরিত্র। এইগুলি প্রাকৃতিক বিভিন্ন কারণগত দিক থেকে ভিন্ন ভিন্ন হতে পারে এবং জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন বা ভৌগোলিক অবস্থানের জন্য আলাদা হতে পারে এবং তার উপরে কোনো যদি প্রভাব কাজ করে তার জন্যও হতে পারে। সুতরাং একই উদ্ভিদের বহু সংখ্যক নমুনা নিয়ে তার সাহায্যে তার থেকে যে প্রাপ্ত চরিত্র সেগুলো নিয়ে আমাকে বিচার করতে হবে। যদিও পরিবর্তনশীলতার ট্যাক্সোনমি সংক্রান্ত গুরুত্ব অভিব্যক্তি সংক্রান্ত গুরুত্ব বা অভিযোজনযোগ্যতাগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল নয়, চরিত্রগুলিকে অভিযোজনক্ষম হতে দিতে পারে বা নাও পারে এমন বিন্যাসবিধি সংক্রান্ত বিষয়ে কি বেশ কিছু ধরনের চরিত্রকে বিচার করে আনতে হবে। অভিযোজনগতভাবে নিরপেক্ষ বা নিউট্রাল এইরকম ধরনের কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু এর ক্ষেত্রে ক্ষতিকর ক্যারেক্টার বা ডিটারমেন্টাল ক্যারেক্টার বলা যেতে পারে। এগুলো কিন্তু আমাকে সাধারণত বাদ দিতে হবে, তাই না? পরিবর্তনগুলো যেগুলো হবে সেই বিচার করা, বিশ্লেষণ করা তথ্যগুলোকে জিনগতভাবে স্থির কিনা সেটা আগে বেছে নিতে হবে, অর্থাৎ ফিক্সড ক্যারেক্টার কিনা। তারপর যদি আগেরটি অপরিবর্তন প্রবণ হয়, টেন্ডস টু বি কনস্ট্যান্ট, কিন্তু পরেরটি বিভিন্ন পরিবেশের অবস্থার পরিবর্তনের সঙ্গে পরিবর্তনশীল হয়, তখন কিন্তু এটা একটা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য সিদ্ধান্ত বলে মনে করা যাবে এবং তখন তাকে কিন্তু আমাকে নিতে হবে। তাহলে পরিবর্তনশীলতা কীরকম হতে পারে না, এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ধারাবাহিক পরিবর্তনশীলতা বা কন্টিনিউয়াস ভেরিয়েশন, আর একটা ধারাবাহিক নয় এমন পরিবর্তনশীলতা, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। তাহলে এখান থেকে যে ভেরিয়েবলগুলো পাবো তাকে কী বলা হবে না, কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল, তাই না? কীরকম হবে
না কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখি যে একই ধরনের পরিবর্তনশীলতা একই উদ্ভিদীয় বা একই উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে দেখা যায়। স্ট্রপোলারিয়েসি বলে যে গোত্র আছে সেখানে গোত্র মানে কী বলবো উদ্ভিদ জলেও থাকে, যেমন লিমনোফিলা হেটেরোফাইলা। তাহলে এখানে হেটারোফিলি বা পাতার হচ্ছে বিভিন্ন ধরন দেখা যাবে, কিন্তু ওপরে যে গাছগুলো হবে যেমন ধরো নুচি পাতা বা স্কোপারিয়া ডুলসিস, তার ক্ষেত্রে কিন্তু অন্য ধরনের ভেরিয়েশন দেখা যাবে। তাহলে মুচি পাতার ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিনোমরফি কিন্তু রেগুলার ফ্লাওয়ার। আবার পপুলারিসির অন্য গোত্রের যেগুলো জলে হয় লিমনোফিলা হেটারোফাইলা লিমনোফিলার মতো আরও কিছু কিছু গাছ রোটারিয়া, এগুলো কিন্তু কি অ্যাক্টিনোমরফিক এবং রেগুলার ফ্লাওয়ার না হয়ে জাইগোমরফিক ফ্লাওয়ার দেখা যাবে। সুতরাং এগুলো কিন্তু চরিত্রের বিভিন্ন ধরন এবং এই চরিত্রগুলোকে ভ্যারিয়েবল ক্যারেক্টার বলা যাবে। এই গোত্রের অন্য অখণ্ড কিন্তু উভয় স্থানের মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যাবে এমন গণের, যেমন উদ্ভিদ বলছি লেডার্নিয়া অ্যানাগেলিস, যার পাতার আকৃতি অনুসারে এটি হলো একটি পলিমরফিক ট্যাক্সন, যেখানে রৈখিক থেকে ডিম্বাকার পাতার অবিচ্ছিন্ন পরিবর্তনশীলতা দেখা যায়। তাহলে দেখ, একটা হচ্ছে খাঁচকাটা পাতা, সরু পাতা, লম্বা পাতা যেটা হচ্ছে জলে থাকে, একটা একদম এন্টায়ারলি যেটা নুচি পাতা বলছি স্কোপারিয়া, আবার একটা অন্য প্রজাতি একই গোত্রের লিন্ডার্নিয়া অ্যানাগেলিস, এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের রৈখিক থেকে শুরু করে ডিম্বাকার অবধি পাতা দেখা যায়। পাতার পরিবর্তনশীলতা এখানে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্য দেখে যদি অন্য গাছগুলোকে আমি বিচার করি তাহলে কিন্তু কী হবে, সবগুলো কিন্তু এই স্ট্রবুলেরেসি গোত্র থেকে বাদ পড়ে যাবে। তাহলে ভ্যারিয়েবলের ব্যাপারটাকে আমাকে ভাবতে হবে এবং সেটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল সেটা কিন্তু দেখে আমাকে কিন্তু পুরো ডিসিশন নিতে হবে। এবারে বলি যেমন ফাইল্যান্থাস ইন্ডিকা কিরগানালিয়া, এগুলো কিন্তু পৃথক পৃথক গণে অবস্থান করছিল, এগুলো ইউফোরবিয়াসির গাছ। কিন্তু পরবর্তীকালে পরীক্ষালব্ধ ফলের দ্বারা দেখা যায় যে এদের খুব গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ফলের ধরনের পরিবর্তনশীলতায় কোনো ফাঁক দেখা যায় না, যার কারণ গণগুলিকে ফাইল্যান্থাস গণের মধ্যে রাখা হচ্ছে। কিরগানালিয়া এবং সিক্কা, যে সিক্কা অ্যাসিড আছে সাদা ধরনের ফলটা খাওয়া হয়, টক টক লাগে। মধ্যবর্তী হচ্ছে কি ইমলিকা আমলকি, যাকে এখন ফাইল্যান্থাস ইমলিকাও বলা হয়। তাহলে এর যে ক্যাপসুলের ধরন, এর ক্যাপসুলের ধরন কিন্তু একটা থেকে অন্যটা কিন্তু পুরো আলাদা, তাই না? ইমলিকাতে ফলটি প্রাথমিকভাবে ড্রুপ, কিন্তু তিনটি নির্দিষ্ট কক্কাই গঠন করে। কক্কাই মানে কি তিনটে রিডযুক্ত ফল, তাই ট্রাইলোব কক্কাই। তাহলে এই ধরনের পরিবর্তনশীলতায় চরিত্রের সংখ্যাগত বিশ্লেষণ দেখা যায়। এই ধরনের চরিত্র যেখানে পরিবর্তনশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সম্পূর্ণ রূপরেখা সম্ভবত সংরক্ষিত, সেগুলিকে কিন্তু বিন্যাস বিধি সংক্রান্ত বিষয়ের উপর নির্ভর করতে হয়, যার কারণে বিন্যাস বিধিতে এগুলির ব্যবহার কিন্তু খুবই সীমিত। শ্রেণীবিন্যাসের জন্য একটি ফাঁক বা গ্যাপের প্রয়োজন, যার দ্বারা দুটি গোষ্ঠীকে একে অপরের থেকে পৃথক সহজেই করা যায়। তাহলে এবার আমরা চলে যাচ্ছি ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এবং ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবলের আলোচনা করতে গিয়ে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের কথাটাই বলছি। অর্থাৎ কি, যখন ট্যাক্সনের পরিবর্তনশীলতা একটি ফাঁক বা বিচ্ছিন্নতা তৈরি করে এবং ধারাবাহিক নয়, এমন পরিবর্তনশীলতাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, এবং যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন দেখাচ্ছে তাকে বলা ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল। এটা একটি প্রাকৃতিক নিয়ম বা ব্যতিক্রম নয়, কিন্তু বিভিন্ন ট্যাক্সনগুলির শনাক্তকরণে এটা সাহায্য করে। আমরা এপিকে মানে এপিএ কে শনাক্ত করি, কারণ এই দুটির মধ্যে কোনো মধ্যবর্তী অবস্থা নেই, তাই না? এইরকমভাবে আমরা কি জলতৃণ বিশেষগুলিকে সেজগুলোকে যেগুলো বলা হয়, আর ঘাসগুলোকে হচ্ছে হেজ গ্রাসেস, তার থেকে কিন্তু পৃথক করতে পারি, কারণ এখানে পরিবর্তনশীলতার ক্রমবিন্যাস অনুপস্থিত, অর্থাৎ এই দুটির মধ্যে পরিষ্কার ফাঁক বর্তমান। কেন না, আমরা দেখেছি যে যদি ঘাস হয়, ঘাসের ক্ষেত্রে কাণ্ড কিন্তু গোল হবে, ধান গাছের কথা ভাব, কাণ্ড গোল। আবার যদি সাইপারেসির গাছ হয়, সে তার কাণ্ড কিন্তু ট্রাইঅ্যাঙ্গুলার, তিন কোণাকার। তাহলে দেখ বাইর থেকে দেখলেই তো বুঝতে হবে একটা যে তিন কোণাকার, একটা যে চার কোণা গোল গোল কাণ্ড, তাই না? একটাতে যে নোড ইন্টারনোড আছে, অন্যটাতে নোড ইন্টারনোড দেখতেই পাওয়া যায় না, যেমন ধরো মুথা ঘাস বা মাদুর কাঠি। তাহলে এই দুটো তো একটা পোয়াশি, একটা হচ্ছে সাইপারেসি, তার দুটোর মাঝখানে তো অনেকটাই গ্যাপ আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না?
তাহলে এই গ্যাপের বিস্তৃতির মাধ্যমেই ট্যাক্সোনমিক র্যাঙ্ক নির্ধারিত হয় বা র্যাঙ্কিং করা যাচ্ছে। তাহলে ফাঁকের বিস্তৃতি যত বেশি হবে ট্যাক্সোনমিক র্যাঙ্ক তত উন্নত হবে, তাই না? কীভাবে এই ফাঁক সৃষ্টি হবে? আমরা জানি যে সমস্ত জীবগুলি ক্রমান্বয়ে জিনগত পরিবর্তন ও ফলস্বরূপ বাহ্যিক চারিত্রিক পার্থক্যের মাধ্যমে ও বিগত দিনের উদ্ভিদ থেকে উদ্ভূত হয়েছে, তাই না? এটা তো আমরা জানি। যদিও ক্রমবিবর্তনের সমস্ত অবস্থাগুলি সংরক্ষিত থাকতো, তাহলে কিন্তু এইরকম ধারাবাহিকভাবে কি ডিসকন্টিনিউশন দেখা যেত না। কিন্তু প্রাকৃতিক নির্বাচনের ফলে দুর্বল এবং কম সহনশীল উদ্ভিদগুলো অবলুপ্ত হয়েছে, এটা আমরা জানি। কেন, কোথায় দেখেছি আমরা? না, আমরা যখন ফার্ম পড়িয়েছিলাম তখন সেখানে ফসিল ফার্নের ক্ষেত্রে, ফসিল টেরিডোফাইটের ক্ষেত্রে ইকুইটাম যেমন উদ্ভিদ, তেমন একটা গাছ ছিল ক্যালামাইটিস। ক্যালামাইটিসের ক্ষেত্রে কী হয়েছে না, কাণ্ড থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছিল সেগুলোর যে জাংশনগুলো খুবই সরু ছিল, ফলে ওই জায়গাগুলো ভেঙে পড়ে গেছিলো এবং এভাবেই কিন্তু উদ্ভিদটা কি অবলুপ্ত হয়েছে। তা সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে দুর্বল শাখা এবং দুর্বল কাণ্ড হওয়ার জন্যই কিন্তু এগুলো অবলুপ্ত হয়ে গেছে। তাহলে এই নির্বাচিত অবলুপ্তির মাধ্যমেই নিরবিচ্ছিন্ন ক্রমবিবর্তন রেখায় ফাঁকের তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে বস্তুতপক্ষে ট্যাক্সোনমিক গোষ্ঠীর মধ্যে এই ফাঁকে কিন্তু প্রকৃতপক্ষে যে দিক নির্দেশন করে ওই স্থানের উদ্ভিদগুলি সম্ভবত দুর্বলভাবে অভিযোজনের ফলে প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য পায় না। ফলে চারিত্রিক দিক থেকে বলা যায় ফাঁকগুলি হলো একগুচ্ছ চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলি ক্রমবিবর্তনের পথে কি ঠিক ঠিক অবস্থা ধরে রাখতে পারেনি। তা এই জন্য আমাদের হয়ে গেল কি অপারেশনাল এবং ট্যাক্সোনমিক ইউনিট আমাদের আছে, ওটিইউ, অপারেশনাল অ্যান্ড ট্যাক্সোনমিক ইউনিট। তো তাহলে অপারেশনাল অ্যান্ড ট্যাক্সোনমিক ইউনিটটা কী জিনিস না, অপারেশনাল অ্যান্ড ট্যাক্সোনমিক ইউনিট হলো একটি কার্যকরী সীমা নির্দেশক, কার্যকরী সীমা নির্দেশক যেটি নিকট সম্পর্কযুক্ত উদ্ভিদগুলোকে বিশেষ শ্রেণীতে ভাগ করার জন্য ব্যবহার করা হয়। এই শব্দটি প্রকৃতপক্ষে সোকাল এবং স্মিথ, রবার্ট এইচ সোকাল এবং পিটার এইচ এ স্মিথ, এই দুজন কিন্তু আবিষ্কার করেছিলেন এবং সংখ্যাতত্ত্বীয় শ্রেণীবিন্যাসের পরিপ্রেক্ষিতে উপস্থাপন করেছিলেন। ওই জন্য এর নাম হয়েছে ওটিইউ, যেখানে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট হলো বর্তমানে পরীক্ষিত একটি উদ্ভিদ গোষ্ঠী। এই যুক্তিকতা সম্পর্কে এবং এই যুক্তিকতা অনুসারে ওটিইউ হলো এক ধরনের প্রজাতি গোষ্ঠীর বাস্তবধর্মী কার্যকরী সীমা নির্দেশক, অর্থাৎ ওটিইউ। যাক, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। যেমন ধরো আমরা বলেছিলাম যে রাইবোজোমের মধ্যে আরএনএ থাকে, 16S আরএনএ, 18S আরএনএ, টিআরএনএ আর কি। এই টিআরএনএগুলোকে নিয়ে আমরা কিন্তু অ্যানালাইসিসগুলো করেছিলাম উদ্ভিদের। তো এখন একটু আমরা চলে যাই এর ডিটেলসটা একটু কার্টুন প্রেজেন্টেশনের সাহায্যে দেখতে চেষ্টা করব। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এবারে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই চলে যাচ্ছি। এখানে গিয়ে একটু দেখি জিনিসটা কী হচ্ছে না। এখানে আমরা আচ্ছা, দেখতে পাচ্ছি তাই না? ইউনিট 12তে আমরা বায়োমেট্রিক্স, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অ্যান্ড ক্লাডিস্টিক্স। তো এখানে আমরা দেখেছি ট্যাক্সোনমি অ্যান্ড ফাইলোজেনেটিক্স, এর মধ্যে পড়ছে ফাইলোজেনেটিক ট্রি পড়ছে। ফাইলোজেনেটিক ট্রি মানে একটা গাছ একটা জায়গা থেকে উদ্ভূত হয়ে কতগুলো ধারায় ভাগ হয়েছে, সেখান থেকে আবার কতগুলো ধারায় ভাগ হয়েছে, আবার কতগুলো ধারায় ভাগ হয়েছে, এভাবে একটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করেছে। তারপরে ক্লাডিস্টিক ভার্সাস ফেনেটিক অ্যানালাইসিস, হ্যাঁ, মডেল অফ সিকোয়েন্স ইভলিউশন, phylogenetic trees and networks, cladistics and phonetics methods, computer software and demos.
চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ফাইলোজেনেটিক ইনফারেন্সের ক্ষেত্রে এইগুলো হচ্ছে তোর হচ্ছে মোটামুটি কিছু রেফারেন্স আছে। সায়েন্স প্রিমিয়ার ফাইলোজেনেটিক্স, এইটার থেকে তুই ভেরি বেসিক এটা ডাউনলোড করলে স্টাডি মেটেরিয়াল পাবি। এস এম ব্রাউনের 2000 বায়ো ইনফরমেটিক্স আউট অন পাবলিশিংয়ের একটা বই আছে, পেজ নাম্বার 145 থেকে 160 এটা পাওয়া যাবে। ব্রাউন এসএফের মলিকুলার ফাইলোজেনেটিক্স, এই ডব্লিউ দিয়ে এটা ক্লিক করলে এখান থেকে একটা স্টাডি মেটেরিয়াল পাবি। হিলসের ডিএম এবং এটল, এটল মানে কি, হিল এটল বলি আমরা। হিল মানে প্রথম কথার নাম হিল ডিএম, যেমন ধরো সোনালি কর, তাহলে কর কমা এস, তো এখানে প্রথমটা হচ্ছে হিল ডিএম, ডিএম হিল প্রথম লোকের নাম। তারপরে সায়েন্টিস্টের নাম হচ্ছে মটি জি, তারপরে সায়েন্টিস্টের নাম হচ্ছে মেবেল বিকে, ওই জন্য শেষের মেবেল বিকেকে অ্যান্ড দিয়ে করা হলো। আরও অনেকের নাম থাকতে পারে একসাথে, এরা সবাই মিলে মলিকুলার সিস্টেমেটিক বইটা লিখেছে, সেকেন্ড এডিকশান, এটা এডিট করা বই। সাইনিওয়ার অ্যাসোসিয়েটস হচ্ছে একটা ভালো পাবলিশার, সেই অ্যাসোসিয়েট পাবলিশার থেকে বেরিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো হিল এটল, হিল এটল মানে হিল ও তার সহকর্মীরা। আর মাউন্ট ডিডাব্লিউর একটা পাবলিকেশান আছে, মাউন্ট ডিডাব্লিউর এই পাবলিকেশানে এখানে আমরা বায়ো ইনফরমেটিক্স একটা বই আছে, কোল্ড স্প্রিং হারবার ল্যাব প্রেস থেকে বেরিয়েছে, 237 থেকে 280 পাতার, এটা কিন্তু তোরা দেখতে পারিস। তো এইরকম পরপর শুরু করা আছে কেন, এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে ভেরি বেসিক, এইটা হচ্ছে বেসিক থেকে শুরু করলে এইটা ধীরে ধীরে অ্যাডভান্স দিকে এগোলি, ওই জন্য মোটা করা আছে। এগুলো রেফারেন্স বই। এরপর চলে যাচ্ছি, এখানে তো আমরা ইভলিউশনের কথা বলেছিলাম, ট্যাক্সোনমি এবং ফাইলোজেনেটিক্সের সেই ডারউইনের কথা। ডারউইনের আগে হেকেল কি বলেছে দেখি আমরা। দ্য থিওরি অফ ইভলিউশন ইজ দ্য ফাউন্ডার আপন হুইচ অল অফ মডার্ন বায়োলজি ইজ বিল্ড। হেকেল, আর্নেস্ট হেকেল 1831 থেকে 1919 অবধি। ফর্মার অ্যানাটমি টু বিলিভ to genomics, the scientific method requires an appreciation of changes in organisms over time. It is impossible to evaluate relationship among gene sequences without taking into consideration the way these sequences have been modified over time. আমরা জিন করলে হবে না, আগে আমাকে মেন ক্যারেক্টারগুলোকে বাঁচতে হবে, মেন ক্যারেক্টার বাছার পর অর্গানিজমে যেতে হবে, তারপর তার থেকে জিন নিয়ে কাজ করতে হবে। এবারে রিলেশনশিপ কেমন হবে না, হাউ আর দিস সিকোয়েন্সেস রিলেটেড, যে সিকোয়েন্সগুলোকে তৈরি করলাম সিমিলারিটি বেসিসে, সিমিলারিটি সার্চেস অ্যান্ড মাল্টিপল অ্যালাইনমেন্টস অফ সিকোয়েন্সেস ন্যাচারালি লিড টু দ্য কোশ্চেন হাউ আর দিস সিকোয়েন্সেস রিলেটেড, এর মধ্যে সিকোয়েন্সগুলো জিনের কেমন আছে, অ্যান্ড মোর জেনারেলি এবং কি হাউ আর দিজ অর্গানিজমস ফ্রম হুইচ দিজ সিকোয়েন্সেস কাম রিলেটেড, তাহলে ওই সিকোয়েন্স থেকে কোন কোন অর্গানিজমগুলো একই ধারায় এসছে। এরপর ক্যারোলাস লিনিয়াসের 1707 থেকে 1778 আমরা তো নমেনক্লেচার জানি। তাহলে নমেনক্লেচার ইজ দ্য সায়েন্স অফ নেমিং অর্গানিজম, একটা কথা উনি বলেছেন, নমেনক্লেচার ইজ দ্য সায়েন্স অফ নেমিং অর্গানিজম, অর্গানিজমকে নাম করার কথাটাই বলা হচ্ছে নমেনক্লেচার। ইভলিউশন হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইনরমাস ডাইভার্সিটি, সো হাউ ডু উই ডিল উইথ ইট, কীভাবে আমরা এর সাথে মানে কী বলো সম্পর্ক দেখে কাজ করি। নেমস অ্যালাউ আস টু টক অ্যাবাউট গ্রুপস অফ অর্গানিজম। Scientific names were originally descriptive phases, not practical. তাহলে সায়েন্টিফিক নামটা কিন্তু ডেসক্রিপটিভ ফেজে আসবে, প্র্যাকটিক্যাল নয়। বাইনোমিয়াল নমেনক্লেচারটা কী হবে না, ডেভেলপড বাই লিনিয়াস, এ সুইডিশ ন্যাচারালিস্ট, নেমস আর ইন ল্যাটিন, ল্যাটিনে হবে বলেছি আমরা। ফর্মারলি দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, এটা আছে কিন্তু বিজ্ঞানের ভাষা আগে ছিল ল্যাটিন ভাষায় করতে হতো, এখনও আছে ল্যাটিন, কিন্তু ওই যে আমাদের মেলবোর্ন শোরের পর থেকে ওটাকে কিছুটা ইংলিশে করা যাবে বলে বলা হয়েছে। তারপর বাইনোমিয়াল নেমিং কনসিস্ট অফ টু পার্টস, একটা জেনেরিক নেম, এটা নাউন হবে, আর এপিথেট মানে পরেরটা যেটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্রথমটা হবে নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ। জেনেরিক নেম হচ্ছে নাউন, স্পেসিফিক এপিথেট হবে অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ স্পিসিস নেম ইজ টু ওয়ার্ডস, হোমো সেপিয়ান্স, হোমো ইজ দ্য জেনেরিক নেম, দ্যাট ইজ নাউন হোমো, and sapiens is the specific epithet, it is adjective. Mangifera indica, Mangifera is the generic name, indica is the specific epithet. তাহলে এরপর চলে যাচ্ছি আমরা ট্যাক্সোনমি কাকে বলেছে, ইট ইজ দ্য সায়েন্স অফ দ্য ক্লাসিফিকেশনস অফ অর্গানিজম। ট্যাক্সোনমি ডিলস উইথ দ্য নেমস অ্যান্ড অর্ডারিং অফ ট্যাক্সা। দ্য লিনিয়ান হায়ারার্কিতে কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলো আমার পরপর আসছে। ক্লাসিফাইং অর্গানিজমের ক্ষেত্রে সিস্টেমেটিক্স একটা কথা, তো সিস্টেমেটিক কথাটাকে আমাদের মধ্যে মনে রাখতে হবে। সিস্টেমেটিক্স
কে বিজ্ঞানীরা বলছে ইট ইজ দ্য সায়েন্স অফ রিলেশনশিপ অফ অর্গানিজম। সিস্টেমেটিক ইজ দ্য সায়েন্স অফ হাউ অর্গানিজমস আর রিলেটেড অ্যান্ড দ্য এভিডেন্স ফর দোজ রিলেশনশিপ। তো কীরকম সম্পর্ক, একটা আমি রুট থেকে শুরু করে শুট থেকে শুরু করে ইনফ্লোরেসেন্স থেকে শুরু করে ফ্লাওয়ার হয়ে ফ্রুট হয়ে সিডে চলে এলাম, প্রত্যেকটা ক্যারেক্টারগুলোকে আমরা যদি স্টাডি করি এবং সেগুলোকে যদি একটা ট্যাক্সোনমিক এভিডেন্স হিসাবে আমি কী ক্যারেক্টারের মধ্যে ঢোকাই, তখন তাকে বলা হয় সিস্টেমেটিক স্টাডি, এবং দিস ইজ কল সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স ইজ ডিভাইডেড প্রাইমারিলি ইন্টু ফাইলোজেনেটিক্স অ্যান্ড ট্যাক্সোনমি। তো ফাইলোজেনেটিক এবং ট্যাক্সোনমিক যে ক্লাসিফিকেশন, সেখানে সিস্টেমেটিকের একটা তো অবদান থেকেছেই, কারণ ওটা ছাড়া তো ট্যাক্সোনমি করা যাবে না। স্পেসিয়েশন জিনিসটা কি না, দ্য অরিজিন অফ নিউ স্পিসিস ফ্রম প্রিভিয়াসলি এক্সিস্টিং সোয়ান। একটা পূর্বসূরি থেকে বর্তমান যে অর্গানিজম এসছে তার যে বিবর্তনটা, সেটাকে বলা হচ্ছে একটা ধারা। দিস ইজ কল স্পেসিয়েশন, দ্য অরিজিন অফ নিউ স্পিসিস ফ্রম প্রিভিয়াসলি এক্সিস্টিং ওয়ান। তাহলে অ্যানাগনেসিস, ওয়ান স্পিসিস চেঞ্জেস ইন্টু অ্যানাদার ওভার টাইম। দেন একটা স্পিসিস থেকে সময়ের সাপেক্ষে অন্য একটা প্রজাতিতে পরিবর্তন হয়েছে, কিন্তু এটা আমরা কিন্তু একদিন বা দুদিনের কথা নয়, কোটি কোটি বছর ধরে এটা এসছে। ক্লাডোজেনেসিস কি, একটা স্পিসিসকে যখন মানে কী বলবো, দুটো স্পিসিসকে যখন ভাগ করা হচ্ছে, তখন দেখা হচ্ছে ক্লাডোজেনেসিস। পুরো ব্যাপার থেকে আসবে কি রিকনস্ট্রাকটিভ ইভোলিউশনারি হিস্ট্রি, তার থেকে আসবে ফাইলোজেনি। এটা ফাইলোজেনেটিক নিশ্চয়ই লাইন বুঝতে আছে। লাইভ প্রপোজ বাই হেগেল, আর্নেস্ট হেগেল 1866 খ্রিস্টাব্দে এই একটা ইয়ে তৈরি করেছে, ট্রি তৈরি করেছে, যার গোড়াতে দেখে এখানে লেখা আছে, এই যে এখান থেকে বিভিন্ন ধারাতে ক্রমবিবর্তনের ইতিহাসে একদিকে অ্যানিমেলিয়া চলে আসছে, একদিকে হচ্ছে কি প্রোটিস্টা এসছে, এই যে প্রোটিস্টা, একটা হচ্ছে প্লান্টি। তাহলে অ্যানিমেল একদিকে চলে গেল, একদিকে প্লান্টি চলে গেল, আর একদিকে চলে গেল প্রোটিস্ট। তাহলে এই ধারায় বিবর্তনগুলো হয়েছে। তাহলে তখন অত বছর আগে হেগেল কিন্তু এভাবে কিন্তু তৈরি করেছে জিনিসগুলো। আমরা এখন হুইটেকারের 5 কিংডম কনসেপ্ট দেখি, 5টা ধারায় হয়েছে বলছে। এবারে ফাইলোজেনেটিক্স, evolutionary theory states that groups of similar organisms are descended from a common ancestor। একটা কমন অ্যানসেস্টর থেকে এসছে, যেটাকে বলা হচ্ছে কি ফাইলোজেনেটিক্স। Phylogenetic systems is a method of taxonomic classification based on the evolutionary history. It was developed by Henning, Willy Henning, 1930 to 1976, জার্মান এন্টোমোলজিস্ট, পতঙ্গ বিশারদ, তিনি এই কথাটা বলেছেন। তারপর চলে যাচ্ছি ফাইলোজেনেটিক্সের ক্ষেত্রে কী বলা হচ্ছে, ফাইলোজেনেটিক্স ইজ দ্য সায়েন্স অফ প্যাটার্নস অফ ইভলিউশন, বিবর্তনের ধারা। ইভলিউশনারি বায়োলজি ভার্সাস ফাইলোজেনেটিক্স। ইভলিউশনারি বায়োলজি ইজ দ্য স্টাডি অফ দ্য প্রসেস দ্যাট জেনারেট ডাইভার্সিটি। Phylogenetics is the study of patterns of diversity produced by those processes. Who use phylogenetics? কারা phylogenetics ইউজ করে? এখানে আমরা কিছু এক্সাম্পল বা কিছু উদাহরণ দিয়েছি। ইভলিউশনারি বায়োলজিস্ট, যারা জীববিদ্যা নিয়ে স্টাডি করে, যারা বিবর্তনের ধারাবাহিকতা গবেষণার দ্বারা তুলে ধরে, তাদের বলছে ইভলিউশনারি বায়োলজিস্ট। ইজ রিকনস্ট্রাকশন অফ ট্রি অফ লাইফ, জীবনের যে বিবর্তনের ধারা, সেটাকে গাছের আকারে তারা রিকনস্ট্রাক্ট তৈরি করে। সিস্টেমেটিক্স যারা স্টাডি করে, যারা ক্লাসিফিকেশান সব গ্রুপিংয়ের ক্লাসিফিকেশান করে। অ্যানথ্রোপোলজিস্ট মানে যারা নৃতত্ত্ব বিশারদ। অরিজিনস অফ হিউম্যান পপুলেশন, মানুষ কী করে এসছে। ফরেনসিক স্টাডি, ট্রান্সমিশনস অফ এইচআইভি ভাইরাস টু এ রেপ ভিকটিম। এইচআইভি ভাইরাস একটা রেপ ভিকটিমের ক্ষেত্রে কী করে যায়, সেটা ফরেনসিক স্টাডিতে ফাইলোজেনেটিক প্রি অ্যানালাইসিস করেও করা যায়। আর এখন নতুন যেটা আমরা বলছি যে করোনা ভাইরাস, কোভিড, এটাও কিন্তু একই রকমভাবে এর মধ্যে ঠিক ফেলে দিতে পারি। এপিডেমিওলজি মানে নিদানতত্ত্ব বিশারদ, যারা হচ্ছে কোনো গবেষণা করে কোনো রোগ বা কোনো কিছুর কারণ খুঁজে পায়, তাদের হচ্ছে এপিডেমিওলজিস্ট। আমরা হচ্ছে বলি নিদানতত্ত্ববিদ। নিদানতত্ত্ববিদ মানে কি, এখানে নিদানতত্ত্ব হচ্ছে যে যদি ধরো রোগ হলো, রোগটা কী কারণে হলো, দুটো কারণ হতে পারে। একটা ধরে প্যাথোজেনের জন্য রোগ হচ্ছে, রোগ জীবাণুর জন্য, আরটা কি বিভিন্ন
প্রভাবকগুলোর জন্য, একে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। তো সেই এপিডেমিওলজিস্টরা কিন্তু এগুলো খুঁজে বের করে। তো সেক্ষেত্রে যদি কোনো জেনেটিক দিক থেকে যদি কোনো রোগ হয়, তখন সেগুলো কিন্তু রিকনস্ট্রাকশন করার জন্য কিন্তু তারা এই ধরনের কি কাজ করে থাকে। তারপরে প্যারাসাইটোলজিস্ট, যারা প্যারাসাইটের ফাইলোজেনি করে, কোইভলিউশন বা বিবর্তন তৈরি করে। জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স, এখন দিনে তো এই কথাটাই বলা হচ্ছে জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স। জিনোমিক্স মানে জিনোম স্টাডি করা, আর প্রোটিওমিক্স মানে হচ্ছে প্রোটিওম স্টাডি করা। হোমোলজি, কম্প্যারিজনস অফ নিউ প্রোটিনস। এই যেটা ফ্যালোজেনেটিক ট্রিকে খুব সহজ করে বোঝানো হচ্ছে। এটা কি হচ্ছে না, ইভলিউশনারি রিলেশনশিপ একই ধরনের গ্রুপের অর্গানিজমের মধ্যে রেখে তাকে স্টাডি হচ্ছে ফ্যালোজেনেটিক ট্রি অ্যানালাইসিস করা। একদিকে দেখ কত করে চলে গেছে হলুদ ধারা, একদিকে চলে গেছে সবুজ ধারা, তার দেশটা কিন্তু একই। এটা phylogenetic tree. The central problems of phylogenetics, how do we determine the relationship between taxa? বিভিন্ন ট্যাক্সোনমিক ইউনিটের মধ্যে কী ধরনের পার্থক্যটা আমরা আলাদাভাবে নিরূপণ করব। তো এরপর চলেছে আমরা মাইকেল অ্যাডামসনের কথা বলেছিলাম। তো মাইকেল অ্যাডামসন হচ্ছে 7 এপ্রিল 1727 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 3রা অগাস্ট 1806 সালে মারা যান। তিনি 18th সেঞ্চুরিতে ফ্রেঞ্চ বোটানিস্ট ছিলেন এবং ন্যাচারালিস্ট ছিলেন। তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং তার কাজ হচ্ছে হিস্টোরি ন্যাচারালি ডি সেনিগাল। তো উনি একটা কথা বলি, উনি কিন্তু মাইকোলজিস্টও একদিকে ছিলেন। উনি কিন্তু প্রচুর ফাঙ্গাস নিয়ে স্টাডি করেছেন। সেই মাইকেল অ্যাডামসনের নাম অনুযায়ী একটা গাছের নামও আমাদের হয়েছিল। যাই হোক না কেন, আমরা এইটা হচ্ছে মাইকেল অ্যাডামসনের নিজের ছবি দেখছি। এই ভদ্রলোকের অ্যাডামসনের যে আমাদের যে মাইকেল অ্যাডামসনের যে কথা বললাম, এই অ্যাডামসনের হচ্ছে ধারা অনুযায়ী আমরা ক্লাসিফিকেশনে চলে এসে এরপর চলে যাচ্ছি আমরা যে ফ্যালোজেনেটিক ট্রির কথাটা। যে ফ্যালোজেনেটিক ট্রি মানে এই যেমন ধরনের একটা বেস লাইনটা আছে, বেস লাইন থেকে যেমন গাছের চারদিকে ডালপালা পাতা ছড়িয়ে গেছে, তখন এখানে সব ধারাগুলো কিন্তু একইভাবে বিভিন্ন দিকে চলে গেছে। কোথায় কে কী করবে কেউ জানে না। এখানে ফ্যালোজেনেটিক ট্রিকে এখানে আমরা ভাগ করেছি। গাছটা যেটা দেখি সেটা নোড, ব্রাঞ্চ, টপোলজি, ব্রাঞ্চ লেংথ, রুট, ক্লেড, তারপর হচ্ছে ওটি। নোডটা কি, এই ব্রাঞ্চ ইন এ ট্রি। ফ্রিজিয়াম অ্যানসেস্ট্রাল ওটি, আমরা আগে বলেছি যে অপারেশনাল অ্যান্ড ট্যাক্সোনমিক ইউনিটের যেটা গোড়াটা তাকে নোড বলা হচ্ছে। ব্রাঞ্চ পয়েন্ট, তারপর ব্রাঞ্চ আছে ডিফাইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ট্যাক্সা ইন টার্মস অফ ডিসেন্স অ্যান্ড অ্যানসেস্ট্রি। তাহলে গোড়া এবং শাখা যে বেরিয়ে গেল তার যে সংযোগস্থল সেই জায়গাটাকে বলা হচ্ছে এই ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চের কিন্তু ডিফারেন্ট ট্যাক্সার ক্ষেত্রে একটা অ্যানসেস্ট্রির একটা লাইন থাকছে। টপোলজি, এর যে ব্রাঞ্চিং প্যাটার্ন, কীভাবে শাখাটা ছড়াবে, তারপরে ট্রি। তো সেক্ষেত্রেও কিন্তু এগুলো সাব ক্যারেক্টার, এটা অ্যানসেস্ট্রির মধ্যে সাব ক্যারেক্টারের যে ডিফারেন্সিয়েশন সেটা ওই জন্য এক জায়গায় থাকছে না। ব্রাঞ্চ লেংথ, স্কেল, ট্রি অনলি। তাহলে স্কেল ট্রি অনলি কি রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ দ্য কি চেঞ্জেস দ্যাট হ্যাভ অকার্ড ইন দ্য ব্রাঞ্চ। তাহলে এখানে কতগুলো পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ব্রাঞ্চ হচ্ছে লেংথ। তাহলে যে ব্রাঞ্চগুলো একই ধরনের তারা কিন্তু একই লেংথে আছে, যারা একটু ডিফারেন্ট তারা কিন্তু আলাদা লেংথে আছে। এটাই বোঝানো হচ্ছে যে স্কেলি ট্রি অনলি। রুট, দ্য কমন অ্যানসেস্টার অফ অল ট্যাক্সা। মাটিতে চলে গেছে, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি মাটিটা খুঁড়ে ফেলি তাহলে দেখা যাবে সেটা যেভাবে চলে গেছে তার কিন্তু কমন অ্যানসেস্ট্রাল অফ অল ট্যাক্সা একই জায়গাতেই থাকছে, দেখা যাচ্ছে না। মানে ওই স্টাডিটা কিন্তু ব্যাক লাইনের দিকে বেশি দূর আমরা যেতে পারছি না। ক্লেড, এ গ্রুপ অফ 2 or more ট্যাক্সা, অনেক সময় পরে ক্লেড কাকে বলে। তাহলে দুটো বা তার বেশি যে ট্যাক্সোনমিক ইউনিট তাদের যে গ্রুপিং তাকে বলছে ক্লেড। আর ডিএনএ সিকোয়েন্সেস দ্যাট ইনক্লুড বোথ দ্য কমন অ্যানসেস্টার অ্যান্ড অল দেয়ার ডিসেন্ডেন্টস, যারা একই লাইন থেকে এসছে, একই ধারাতে কাছাকাছি তারা থাকছে। শেষে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট, পরীক্ষা পরে ওটি পুরা নাম অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। ট্যাক্সোনমিক লেভেলস অফ স্যাম্পলিং সিলেক্টেড বাই দ্য ইউজার টু বি ইউজড ইন এ স্টাডি, সাথে যে ইন্ডিভিজুয়াল একটা একটা নির্দিষ্ট গাছ হতে পারে, তার পপুলেশন হতে পারে, সেটা অনেকগুলো হতে পারে, স্পিসিস হতে পারে, অনেক ধরনের প্রজাতি হতে পারে, জেনেরা হতে পারে, অনেক ধরনের জেনাস হতে পারে, অথবা কি ব্যাকটেরিয়াল স্টেন হতে পারে বা ভাইরালের স্টেন হতে পারে, যেটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেন। এটা একটা ফ্যালোজেনেটিক ট্রিক এভাবে আমরা দেখাতে পারি যে একটা বেস লাইন থেকে একটা প্রথমে প্যারালাল এসছে, একটা হচ্ছে ভার্টিক্যালি করা হয়েছে, দুটোই কিন্তু একই জিনিস।
যেটা মেনি ওয়েজ অফ ড্রয়িং এ ট্রি। একটা ট্রি আঁকতে গেলে আমরা এরকম কাট করে আঁকতে পারি, মানে প্যারালালি একটা ভার্টিক্যালি আঁকতে পারি। সেক্ষেত্রে একটা লাইন থেকে দুটো ভাগ হয়েছে, এক ধারায় এসছে এ বি সি ডি, এক ধারায় এসছে ই, ইটা পুরো ডিফারেন্ট। আবার যে ধারাতে এসছে এ বি সি ডি সেখানে কিন্তু দুটো ভাগ হয়েছে, এ বি একটা গ্রুপে আছে, সি ডি একটা গ্রুপে আছে। তাহলে ওখানে ওটাকে উল্টে করে দেখানো হয়েছে, এ বি একটা গ্রুপে একটা ধারায় বিভক্তিত হয়ে এসছে, সিডি একটা ধারায় একটাভাবে বিভক্তিত হয়ে এসছে, ই কিন্তু নিজে নিজের থেকে বিবর্তিত হয়ে বড় যাচ্ছে। দ্যাট ইজ ফাইলোজেনেটিক ট্রি। এভাবে তারা ছবির সাহায্যে আঁকতে পারবে। তারপরে ফাইলোজেনেটিক ট্রিতে এখানে একটা দেখানো হচ্ছে যে দের আর মেনি ওয়েজ অফ ড্রয়িং এ ট্রি। এটা এটা এভাবে তুই আঁকতে পারিস যে কীভাবে একটা কী বলো একটা ধারা থেকে বিভিন্ন ধারাতে এ বি একটা দলে, সি ডি একটা দলে, ই একটা দলে এসছে। এইভাবেও আমি আঁকতে পারি। কেননা এই ট্রিটাকে আগে আঁকার পর যদি বিভিন্ন বিভিন্ন দিক থেকে ঘোরাচ্ছে, তখন কিন্তু একই জিনিসটা আমরা দেখতে এইভাবে পাবো। আগে বাঁ দিকে ছিল এ, একদম 180 ডিগ্রি ঘুরে দেওয়ার জন্য ডান দিকে চলে এলো এ। তাহলে সেটাকে যেভাবে দেখানো হচ্ছে তার এই ফাইলোজেনেটিক লাইনটাকে আমরা কিন্তু রোটেশনাল ভিত্তিতে দেখতে পাই, তাই না? এও একটা ফাইলোজেনেটিক ট্রি। এখানে এর আগেরটার ক্ষেত্রে কিন্তু কোনো মিনিং নাই, নো মিনিং বলা হচ্ছে। তারপরটা কিন্তু মিনিং আছে, কেননা আমি সহজে দেখে বুঝতে পারছি কে কত দূর অবধি গেছে। এটা একটা ফাইলোজেনেটিক ট্রি, মেনি ওয়েজ অফ ড্রয়িং এর ট্রি। এখানে যে বাইফার্কেশানটা দেখাচ্ছে কীভাবে না প্যারালাল হয়ে এসছে, আর তারপরটা কী হচ্ছে না ট্রাইফার্কেশান হয়েছে। দেখ এ বি সি তারা কিন্তু একই দলে আছে, এক্ষেত্রে কিন্তু আবার বি সি ডি একই দলে আছে, অর্থাৎ বির হচ্ছে মানে এ সির যে ধারা সেই ধারাতে বি কিছুটা মিল তার আছে, আবার বিডির যে ধারা সেখানে সির কিছুটা মিল আছে, ডি কিন্তু পুরোপুরিভাবে আলাদা। ওটা হচ্ছে মাল্টিফার্কেশান। তাহলে বাইফার্কেশান ভার্সাস মাল্টিফার্কেশান। মাল্টিফার্কেশান এবং বাইফার্কেশানের এই যে এক্সাম্পল, এটা কিন্তু ট্রাইফার্কেশান হয়েছে, তাই না? এটা একটা ধরনের ফাইলোজেনেটিক ট্রি। এভাবে আমরা আঁকতে পারি কে কত দূর অবধি মানে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনে গেছে নিচের ইউনিট নিজে বোঝা যাচ্ছে। এভাবে ফাইলোজেনেটিক ট্রিকে আমরা আঙুলে ধরে ঘোরাতে পারি। ঘোরালে কিন্তু এই ধরনের রুটেড ট্রি, আনরুটেড ট্রি এখানে দেখতে পাবো আমরা। রুট আর আনরুট, এটা এক ধরনের ফাইলোজেনেটিক ট্রি। দিস ক্যান বি আনরুটেড অর রুটেড। এটাও রুটেড এবং আনরুটেড, এবং বিচ্ছিন্ন মানে ওই জায়গাগুলোতে ওটা যদি রোটেট করা যায় তাহলে কিন্তু একদম রুটেড আনরুটেড হবে। আর দ্য ডিফারেন্ট এগুলো কিন্তু ডিফারেন্ট ইভলিউশনারি রিলেশনশিপ দেখাচ্ছে বিভিন্ন ট্যাক্সার ক্ষেত্রে। এটা এক ধরনের ফাইলোজেনেটিক ট্রি। এখানে ট্যাক্সন হচ্ছে দুটো থাকছে, তিনটে চারটে, আনরুটেড একের এক, একের তিন, তিনের 15, এই ধরনের রোটেশনগুলো হতে পারে। ট্যাক্সন দুটো, ট্যাক্সন তিনটে, ট্যাক্সন এন মানে 2, 3, 4, আনরুটেড একের এক, একের তিন আর তিনের 15 হচ্ছে। ফাইলোজেনেটিক ট্রিতে এখানে ট্যাক্সন অনুযায়ী কীরকম হবে এগুলোকে স্ট্যাটিস্টিক্যালি এরকম দেখা যেতে পারে যে ট্যাক্সন এন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে রুটেডের ক্ষেত্রে টুয়াইস এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই টুয়াইস এন মাইনাস 2 এন মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আর ফ্যাক্টোরিয়াল হায়ার সেকেন্ডারিতে পড়েছি, যারা অঙ্ক করেছি। তো সে ফ্যাক্টোরিয়ালের বাংলাটা কী ছিল মনে আছে? ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টোরিয়াল স্টাডি মনে আছে? টুয়াইস এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই টুয়াইস এন মাইনাস 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা যদি রুটেড হলে এরকম হবে, আনরুটেড হলে এই ফর্মুলা হবে। দুটো ফর্মুলাতে 2 করলে সেক্ষেত্রে বেরোবে একটা একটা, 3-এর ফর্মুলাতে করলে 3টে একটা, 4-এর ফর্মুলাতে করলে 15টা 3টে, 5-এর ফর্মুলাতে করলে পড়বে 105টা 15টা, 6-এর ফর্মুলাতে পড়লে পড়বে 954টা 105টা। এইভাবে বিজ্ঞানীরা বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে গ্রুপিং করে তার রুটেড এবং আনরুটেড হচ্ছে এই লাইন মানে সিমিলারিটির লাইনগুলো খুঁজে পাচ্ছেন অপারেশনাল এবং ট্যাক্সোনমি। এখানে ফাইলোজেনেটিক ট্রি হাউ টু রুট, এখানে হবে ইউজ ইনফরমেশান ফ্রম অ্যানসেস্টার, ইন মোস্ট কেসেস নট অ্যাভেলেবল, বেশিরভাগ ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না। হাউ টু রুট এক্ষেত্রে একই রকম, ইউজ স্ট্যাটিস্টিক্যাল টুল উইল রুট ট্রি অটোমেটিক্যালি। এখানে অটোমেটিক্যালি ট্রি তৈরি হয়ে যাবে, ওই ভ্যালুগুলো বসিয়ে দিলে অটোমেটিক্যালি কম্পিউটারে তৈরি হয়ে যাবে। তারপরটা হাউ টু রুট ইউজিং অটো গ্রুপ। অটো গ্রুপ হচ্ছে অটোমেটিক্যালি ভ্যালুগুলো বসালে এবং গ্রুপ তৈরি হয়ে যাবে, এবং সেখানে আউট গ্রুপের মধ্যে পাখি পড়েছে এটি, আর ইন গ্রুপের মধ্যে দেখ ম্যামেলগুলো পড়ে যাচ্ছে। তারপরে রুটেড আনরুটেড, স্কেল এবং আনস্কেল, এক্ষেত্রে এই ধরনের হচ্ছে মোট 6টা হচ্ছে এরকম ট্রি ডায়াগ্রাম হতে পারে। তারপর হচ্ছে 6টা ইউজফুল ক্যারেক্টার্স কোনগুলি? হোমোলজি
সেটাকে তুমি ব্যবহার করো, নট অ্যানালজি। না, অ্যানালজিকে ব্যবহার করা যাবে না। হোমোলজি মানে কি, কমন অ্যানসেস্টার অফ টু অর মোর ক্যারেক্টার স্টেট। তাহলে একই অ্যানসেস্টার থেকে এসছে, দুটো বা তার বেশি। অ্যানালগাস সিমিলারিটি অফ ক্যারেক্টার সাইজ নট ডিউ টু শেয়ার্ড অ্যানসেস্ট্রি। একই ধরনের চরিত্র দেখাচ্ছে কিন্তু তারা একই গ্রুপ থেকে আসেনি, ডিফারেন্ট। তাহলে হোমোপ্লাসি কাকে বলা হবে? একটা টার্ম, এ কালেকশনস অফ ফিনোমেনন দ্যাট লিডস টু সিমিলার ইন ক্যারেক্টার স্টেটস ফর রিজনস আদার দ্যান ইনহেরিটেন্স ফ্রম এ কমন অ্যানসেস্টার। এক্সাম্পল কী হবে? কনভার্জেন্স, প্যারালালিজম এবং রিভার্সাল, এগুলো কিন্তু হোমোপ্লাসির মধ্যে পড়ে যাচ্ছে। হোমোপ্লাসি ইজ হিউজ প্রবলেমস ইন মরফোলজি ডেটা সেটস। মরফোলজি ডেটা সেটের ক্ষেত্রে কিন্তু হোমোপ্লাসি একটা প্রবলেম। বাট ইন মলিকুলার ডেটা সেট টু, মলিকুলার ডেটা সেটের ক্ষেত্রে এটা কি টু? নিশ্চয়ই না, কেননা তার ক্ষেত্রে মলিকুলার আমরা যদি অ্যানালাইসিস করি দেখা যাবে যে একই জিনিস, একই ক্যারেক্টার আছে। এখানে ক্যাকটাসি, ইউফরবিয়েসি। ক্যাকটাসিতে ক্যাকটাস স্পাইনস আর মডিফাইড লিভ, ইউফরবিয়েসিতে ইউফরবিয়াস স্পাইনস আর মডিফাইড ফ্রুট। তাহলে দুটো কি একই ধরনের? মরফোলজিক্যালি একই ধরনের, তাহলে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ হোমোলজি। কিন্তু যেহেতু মরফোলজিক্যাল ক্যারেক্টার হোমোলজির মধ্যে ঢুকতে, ওই জন্য হোমোপ্লাসি বলা হচ্ছে। এবার এই জেনেটিক অ্যানালাইসিস করে দেখা যাবে দুটো আলাদা। ক্যাকটাসি ফ্যামিলির মধ্যে জেনেটিক ক্যারেক্টার আলাদা, ইউফরবিয়েসির মধ্যে জেনেটিক ক্যারেক্টার আলাদা। বাইরে থেকে দেখবো যে দুটো ক্ষেত্রে কাঁটা আছে, তোমার লোকেরা ভুল করবে যে ইউফরবিয়া, মানে ইউফরবিয়ার যে স্পাইন যেটা আছে এই গাছটাকে, ইউফোরিয়া তিরুকলিকে এরা ক্যাকটাসি ফ্যামিলির ক্যারেক্টার বলে মনে করবে। এটা একটা প্রবলেম। তারপর ফাইলোজেনেটিক অ্যানালাইসিস লাইন করলে মলিকুলার ডেটা এবং হোমোপ্লাসি, এক্ষেত্রে এই ধরনের জিন সিকোয়েন্স দেখা যাবে, যেটাকে ক্যারেক্টার ডেটা বলা যাবে। এবং ক্যারেক্টার যেটা ডেটাগুলো সাজালে এটা এরকমই হবে। ক্যারেক্টারস আর পজিশন দ্য সেম সিকোয়েন্স, নট অল ওয়ার্কিং স্টেজ or not all workers agree, some say one gene in one character. অনেকে বলে একটা একটা জিন একটাই চরিত্র দেখায়। ক্যারেক্টার স্টেটস আর দ্য কি নিউক্লিওটাইড ইন দ্য সিকোয়েন্স, অ্যামিনো অ্যাসিড ইন দ্য কেস অফ দ্য প্রোটিন, প্রোটিনের জায়গাতে অ্যামিনো অ্যাসিড নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে স্টাডি করা হবে। প্রবলেম কি? দ্য প্রবাবিলিটি দ্যাট টু নিউক্লিওটাইডস আর দ্য সেম জাস্ট বি চান্স মিউটেশন 25%, সেক্ষেত্রে একটা প্রবলেম থাকতে পারে। হোয়াট টু ডু উইথ ইনসারশনস অর ডেলিশনস হুইচ মে দেমসেলস বি ক্যারেক্টার। ইনসারশন বা ডিলিশন তোদের এখানে নাই। ইনসারশন ডিলিশন মানে একটা ক্রোমোজোমের একটা অংশ ভাঙলো, তার একটা টুকরা একটা অন্য ক্রোমোজোমের সঙ্গে ঢুকে গেল, তাকে বলেছে কি ইনসারশন। আর ডিলিশন মানে কি একটা অংশটা ডিলিট হয়ে গেল, ভেঙে চলেই গেল। আর হোমোপ্লাসি ইন সিকোয়েন্স মে কজ অ্যালাইনমেন্ট এরর। আমরা যদি ক্যারেক্টার স্টাডি করতে গিয়ে ক্যারেক্টার যখন নিচ্ছি, তখন যদি হোমোপ্লাসির ক্যারেক্টারগুলোকে নিই তখন কিন্তু এটা রং ক্যারেক্টার ঢুকে যাবে, তখন সিকোয়েন্সিংটা গন্ডগোল হয়ে যাবে। এরপর দেখছি মলিকুলার ডেটা অ্যান্ড হোমোপ্লাসি, অর্থোলগস ভার্সাস প্যারালগ। একে বলেছে অর্থোলগস ভার্সাস প্যারালগ। অর্থোলগস দ্যাট ইজ মলিকুলার ডেটা দ্যাট ইজ used in operational and taxonomic units, and homoplasy that is one kind of paralog. When comparing one character from another gene sequences, it is important to distinguish between identical versus merely similar genes in different organisms. That is wrong. When homoplasy, characters included in the molecular data for characterization of the taxa through OTUs, and orthologs আর হোমোলগাস জিনস ইন ডিফারেন্ট স্পিসিস উইথ অ্যানালগাস ফাংশন। তাহলে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে হোমোলগাস যে জিনগুলো সেগুলো কিন্তু অ্যানালগাস ফাংশন করলে সেটা কিন্তু অর্থোলগস বলা হচ্ছে। প্যারালগস উল্টা, সিমিলার জিনস দ্যাট আর দ্য রেজাল্ট অফ জিন ডুপ্লিকেশন। জিনের ডুপ্লিকেশন হয়ে হয়ে একই ধরনের জিনিস দেখাচ্ছে, সেটা কিন্তু প্যারালগ। তারা কিন্তু বাস্তব অর্থে কিন্তু ওই জিনের ক্যারেক্টার না, অন্য জিন থেকে গেছে, অর্থাৎ অন্য ক্রোমোজোম থেকে গেছে। এই ফাইলোজেনি দ্যাট includes both orthologs and paralogs is likely to be incorrect. তাহলে এইগুলোকে যদি মিক্স আপ করে যদি ক্যারেক্টার নিই তখন কিন্তু ট্যাক্সোনমিক অপারেশনাল লিমিটটা কিন্তু ভুল হয়ে যাবে। সামটাইমস phylogenetic analysis is the best way to determine if a new gene in orthology or paralogy to other known gene. তাহলে নন জিন ক্যারেক্টারের মধ্যে অর্থোলজি এবং যদি প্যারালজি যদি থাকে, তাহলে সেই জিন ক্যারেক্টারগুলো যেহেতু মিক্স আপ হচ্ছে, তাহলে এখানে ডিটারমিনেশন যদি নিউ ক্যারেক্টার করা হয় তখন কিন্তু যে ট্রি লাইনটা তৈরি সেটা কিন্তু রং ট্রি লাইন হবে, তখন তার ক্ষেত্রে কোনো এক্সপ্লেনেশন নাই। এরপর চলে যাচ্ছি আমরা phylogenetic. What are the useful characters? Use derived conditions, not ancestral. Let us suppose যেটা আছে যে synaptomorphs and pleioisomorphs, shared ancestral character আর shared derived character, এটা নিশ্চয়ই একটা ফাংশনের একটা নন ফাংশনের। এরপর আমরা চলে যাচ্ছি
ফেনেটিক্স ভার্সাস ক্লাডিস্টিক্স। এখানে দেখ ক্যারেক্টারগুলোকে দেওয়া আছে কীভাবে। এইদিকে আছে কি হাতি, মাঝে মাঝে কর্কুমায় পাইনের মতো অ্যানিমেল, আর একদিকে হচ্ছে কি ওই কী বলবো, সোয়ানের মতো বার। তাহলে ক্যারেক্টারের মধ্যে কী কী পড়বে? প্রথমটা হচ্ছে আইডেন্টিটি প্লাসেন্টাল, তাই না, ক্রাইটেরিয়াতে। তারপরটা হচ্ছে ইকাইডনার মধ্যে পড়ে যাচ্ছে, এই যে প্রচুর কাটা 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 কাটা, পরেটা হচ্ছে বাড়ের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে এক্সাম্পল হচ্ছে ফেনেটিক ভার্সাস ক্লাডিস্টিক্স। ফেনেটিক মানে হচ্ছে বাহ্যিক লক্ষণগত যে বৈশিষ্ট্যগুলি, এগুলো ফেনেটিক। আর যারা করে তাদের ফেনেটিসিস্ট বলা হয়। আর ক্লাডিস্টিক মানে জেনেটিক যে অ্যানালাইসিসগুলো গ্রুপিং করে তাদের হচ্ছে ক্লাডিস্টিকের। আর যারা যারা এটাকে করে তাদের বলা ক্লাডিস্ট। তাহলে ফেনেটিসিস্ট বলা হচ্ছে যারা এই কাজ করে, আর ক্লাডিস্ট যারা যারা এই ধরনের কাজ করে। তাহলে সায়েন্টিস্ট those who study cladistics called cladistics, phonetics those who study phonetics called phoneticists। তাহলে দুটোর মধ্যে ভারসাম্য হচ্ছে ফেনেটিক্স হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার, আর ক্লাডিস্টিক হচ্ছে জেনেটিক ক্যারেক্টার। জেনেটিক ক্ষেত্রে কী কী জিন আছে সেটা বাচ্চাকে দেখা যাবে না, কিন্তু ফেনেটিক্স ক্ষেত্রে বাচ্চাকে মরফোলজি থেকে বোঝা যাবে। এই যে এটা এই একই জিনিসকে আমরা করেছি যখন ফেনেটিক্স যখন হয়ে গেল আগে, এরপরে ক্লাডিস্ট যখন করছিস তখন এরকম ধরনের ক্যারেক্টারগুলো আসবে। এই যে ওভারঅল সিমিলারিটি থাকছে। একটা একদিকে চলে যাচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে, অ্যানিমেলিয়ার মধ্যে সি আর বি হচ্ছে দুটো, যেটা হচ্ছে পর্কুপাইন আর হচ্ছে এলিফ্যান্ট, আর বার্ড হচ্ছে পুরো আলাদা হয়ে যাচ্ছে, তাই না। এটা ফ্যানেটিক ভার্সাস ক্লাডিস্টিক। মডেল সিকোয়েন্স অফ ইভলিউশন সেটা তো জানার দরকার নেই, মানে জেনারেল জিনিসগুলো এভাবে স্টাডি করলে এই ধরনের একটা স্ট্রাকচার পাওয়া যায়। এটা মডেলিং করা হচ্ছে। মডেলিং মানে নিউক্লিওটাইডের বেস প্লাস সুগার প্লাস ফসফেট এই তিনটে থাকবে, পাইরিমিডিন পিউরিন থাকবে, এখানে থাইমিন আর সাইটোসিন থাকবে, ওখানে অ্যাডিনিন আর গুয়ানিন থাকবে। তারা এইভাবে যে স্ট্রাকচার তৈরি করবে সেই মডেল স্ট্রাকচারটাকে স্টাডি করতে হবে আমাদের মলিকুলারে। তারপরে ইভ্যালুয়েশন হচ্ছে সিকোয়েন্সেস করতে হবে, যেমন জুকিজ অ্যান্ড ক্যান্টর মডেল হচ্ছে 1969 মডেল। এখানে অল substitutions have an equal probability and base frequencies are equal সব দিক থেকে এ জি টি সি যেদিক থেকে দেখি একই রকম। এটি জিসি, হ্যাঁ এটি জিসি। তাহলে ফেলফেনস্টিন 1981-তে একটা এই মডেল করেছে, এটা একটা মডেল। তারপর যে কিমুরা 2 প্যারামিটার মডেল, এটা একটা নতুন ধরনের মডেল। এগুলো লাগছে না। তারপর তোর এখানে যে মডেল সিকোয়েন্স অফ ইভলিউশন, কারেন্টলি there are more than 50 model describes plus gamma distributions and variable size. Accuracy of model rapidly decreases for highly divergent sequences are problem. More complicated model tend to be less accurate. How to pick an appropriate model? Use maximum likelihood ratio test implemented in model set 3.06. Posada and Crandall 1990। তাহলে এখানে শেষ করলাম। বুঝতে পারলি জিনিসটা? হ্যাঁ স্যার। এবারে তোরা এখন বল, এবারে এ কি করবি বল, ওই কি আর কি আছে স্যার স্যার মাইকেল অ্যালানিসন কত সালে ওই বায়োমেট্রির যে আবিষ্কার করেছিলেন বলেছিলেন কথাটা, কত সালে? মাইকেল অ্যাডামসন। হ্যাঁ মাইকেল অ্যাডামসন তো 1727 থেকে 1806 মধ্যে, এইগুলো হচ্ছে তার হচ্ছে এই মানে মাঝখানে সে হচ্ছে এই ধরনের হচ্ছে এই কাজগুলো করেছে আর কি। ও স্যার কত সালে, সাল দেওয়া নেই? সালটা কি লাগবে, সালটা তো দিয়ে দেবো, আমি থিওরিক্যালটা দিয়ে দেবো আমি।
আচ্ছা স্যার। এই আচ্ছা। নামটাই পড়ে আর কি, মাইকেল অ্যাডামসনের এই পেঙ্গুইন নগর। তারপরে হ্যাঁ। তারপরে আর হুম 1763 ও তো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস ন্যাচারাল সিস্টেমের পক্ষে রায় দিয়েছিল 1763 আর কি। হুম এবারে এইটা তো আচ্ছা। 1763 তো উনি বলেছিলেন, কিন্তু 1763 তো ওর সেই বইটা একটা হলো না ন্যাচারাল সিস্টেমের ওপরে, কিন্তু তারপরে হচ্ছে ওইখানে যে চরিত্রগুলো উনি বললেন সেইটার বেসিসে কিন্তু নিউমেরিক্যাল ট্যাক্সোনমি শুরু হলো, বুঝলি তো? আচ্ছা। হ্যাঁ। ওটা অ্যাকচুয়ালি বললাম না স্মিথ, 1957 সালে স্মিথের মানে অনেক পরে হয়েছে। 1763 যে অ্যাডামসন ওটার পক্ষে রায় দিয়েছেন যে এরকম ক্যারেক্টারগুলো নিয়ে করতে হবে, ওই জন্য ওটা তার সূচনাকাল। কিন্তু হুম। সংখ্যালঘ্বীয় বা সংখ্যাতত্ত্বীয় বিন্যাসবিধির হচ্ছে যে মানে জনক বলবো সেটা হচ্ছে কী বলেছিলাম, ওই শোকেল, তাই না? শোকেল এবং স্মিথ। 1957 হচ্ছে শোকেল এবং স্মিথ, এই দুজনই কিন্তু হচ্ছে এই সংখ্যাতত্ত্ব ট্যাক্সোনমির হচ্ছে জনক বলা যেতে পারে। হুম অনেক পরে 1957 সালে। হুম। আর ওনার তো সেই বললাম না 1727 থেকে 1806, বুঝলি? হ্যাঁ স্যার। এই আর কি। যাক গে মোটামুটি এটা একটু আমি দিয়ে দেবো, ওটা ছোটো ছোটো করে কোশ্চেনগুলো পড়ে আর কি, এখান থেকে কোশ্চেনগুলো ছোটো ছোটো পড়ে এগুলো একটু করে দিবি নিজে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম এক্ষুনি দিয়ে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।